Assalamu alaikum everyone. A very good evening to you all. Welcome to today's Solve class. Our today's discussable topic is respiratory medicine. I am Dr. Samia. I am doing my FCPS in cardiology at Shohid Sohrawardi Medical College and Hospital, and I have just completed my MRCP Part 1 UK in this year's April date. So let's jump to our very first question. Firstly, we will discuss some MCQ. Then after the MCQ, we will discuss the respectable SBA questions. So here comes our first question regarding the causes of clubbing. আচ্ছা, ক্লাবিং এর কজ, ক্লাবিং রিলেটেড যে কোনো কোশ্চেন, সেটা অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা ডেভিডসনের একটা মাত্র চার্টই আছে ক্লাবিংয়ের রেসপিরেটরি মেডিসিনে, ওখান থেকে নেওয়া। ক্লাবিং থেকে মোর অর লেস কোশ্চেন আসে, বাট কোশ্চেনের প্যাটার্নটা কীরকম, যেমন এখান থেকে হতে পারে যে এখানে একটা টপিকে দিয়ে দিল যে সিওপিডিতে ক্লাবিং হয়, ইজ ইট ট্রু অর ফলস। সিওপিডিতে অ্যাকচুয়ালি ক্লাবিং রিলেটেড কিছু থাকে না, এটা হবে ফলস। ইভেন সামটাইমস সার্কোয়েডোসিসেও ক্লাবিং থাকে না। তো আমরা যেখানে ভুলটা করি যে কোনো রেসপিরেটরি ডিজিজ যদি দেখি, সেটা আইদার সাপুরেটিভ হোক অথবা ক্রনিক গ্র্যানুলোমাটাস কোনো রেসপিরেটরি ডিজিজ হোক, আমরা সবসময় মনে করি যে ওটাতে ক্লাবিং হবে, বাট আমাদের মাথায় রাখতে হবে যে নট ইচ অ্যান্ড এভরি রেসপিরেটরি ডিজিজ হ্যাজ ক্লাবিং, এটা জানলেই হবে। আর ক্লাবিংয়ে কিছু কম্পোনেন্টস আছে, যেমন থোরাসিক কম্পোনেন্ট, জিআইটি কম্পোনেন্ট, আমরা ওটা একটু দেখব। আর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে 5 to 10% কেসেসে ক্লাবিংটা হচ্ছে ফ্যামিলিয়াল হতে পারে, ফ্যামিলিয়াল আইদার অর ইডিওপ্যাথিক। হ্যাঁ, আমরা এখন একটু দেখি রিগার্ডিং দ্য কজেস অফ ক্লাবিং। আচ্ছা, দ্য ভেরি ফার্স্ট অপশন ইজ যে এখানে বলা আছে যে মেজোথেলিওমা মে হ্যাভ ইট, আইবিএস ইজ ওয়ান অফ দ্য জিআইটি কজ, হচ্ছে হাইপোথাইরয়েডিজম মে কজ ইট, 5 to 10% কেসেস আর ফ্যামিলিয়াল, সিওপিডি মে কজ ইট। আচ্ছা, এখানে বলে রাখি মেজোথেলিওমা যেটা, সেটা প্লুরাল ক্যান্সার। তো আমরা জানি যে যে কোনো ধরনের ব্রোঙ্কিয়াল ক্যান্সার অথবা প্লুরাল ক্যান্সারে ক্লাবিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স। সো প্রথমটা ট্রু হবে। এখানে আইবিএস, প্রবলেমটা হচ্ছে ক্লাবিং হয় আইবিডিতে, নট আইবিএস। ইরিটেবল বাউল সিনড্রোমে ক্লাবিং ওয়াজ নেভার এ ফিচার। হাইপোথাইরয়েডিজম মে কজ ইট। আচ্ছা, ক্লাবিং থাইরয়েড ডিসঅর্ডারে অনেক সময় রেয়ারেস্ট ওয়ান অফ দ্য সিমটমস হিসেবে হতে পারে, বাট সেই ক্ষেত্রে হাইপোথাইরয়েডিজম নয়, কজটা হবে থাইরোটক্সিকোসিস, মিনস হচ্ছে থাইরয়েড অ্যাক্রোপ্যাকি যেটা আমরা বলি, সেখানে ক্লাবিং হলেও হতে পারে, বাট ভেরি রেয়ার। সো এটা এই অপশনটা আমরা রিগার্ডিং দিস কোশ্চেন আমরা এটা ট্রু বলবো। তারপর 5 to 10% কেসেস আর ফ্যামিলিয়াল, এবং সিওপিডিতে ক্লাবিং হয় না, ইউজুয়ালি হয় না। আমরা একটু দেখি, এই যে অ্যাকোয়ার্ড থোরাসিক কজ হচ্ছে 80% কেসেসে থোরাসিক কজ, এই যে আমরা পেয়েছি। দেখেন আমি এখানে মেজোথেলিওমাটাই মার্ক করে দিয়েছি, কারণ অনেক সময় মনে পড়ে যে লাং ক্যান্সার, তাহলে কি মেজোথেলিওমা হবে কি হবে না, একটা কনফিউশন থাকে। তারপর হচ্ছে এই যে আইবিডিতে ক্লাবিং হয়, নট আইবিএস। দেন হচ্ছে থাইরোটক্সিকোসিস, যেটা অ্যাজ আই সেড থাইরয়েড অ্যাক্রোপ্যাকি, এটাতে ক্লাবিং হয়, হাইপোথাইরয়েডিজমে হয় না, ইউজুয়ালি না। আচ্ছা, লাইফ থ্রেটেনিং ফিচার্স অফ অ্যাজমা। আচ্ছা, অ্যাজমা হচ্ছে রেসপিরেটরির টপ 10 যদি ডিসকাসেবল ইম্পর্টেন্ট টপিক থেকে থাকে, তাহলে অ্যাজমা ইজ ওয়ান অফ দেম। স্পেশালি আমাদের দেশের অ্যাসপেক্টে অ্যাজমা জিনিসটা আসলে কি, সেটা হচ্ছে যে অ্যাজমাতে কিন্তু লাংয়ে আমাদের কোনো স্ট্রাকচারাল চেঞ্জেস হয় না। হ্যাঁ, জাস্ট হচ্ছে হাইপার সেন্সিটিভিটি ডেভেলপ করে, আমরা হোয়াট এভার উই আর ইনহেলিং সেটার অ্যাগেনস্টে যখন আমাদের অ্যালার্জি ডেভেলপ করবে, লাইক হচ্ছে আমাদের দেশে যখন একটা সিজন থেকে আরেকটা সিজনে আমরা যাই, সিজনের যে ইন্টারভাল, তখন দেখবেন যে অনেক ফুলের রেনোরে পোলেন ডাস্ট, যেটাকে বলে পোলেন অ্যালার্জি, সামন কিপস পেট অ্যাট হাউস, যাদের হচ্ছে পেটের যে পশম এটাতে অ্যালার্জি, তো সেই সব মানুষের, আর আমাদের দেশে তো অ্যালার্জেনের এক্সপোজারটা অনেক বেশি, সেই সব ক্ষেত্রে আমাদের অ্যাজমা হতে পারে। সো বাংলাদেশের আসপেক্টে অ্যাজমা অবশ্যই ইম্পর্টেন্ট একটা জিনিস। এই কোশ্চেনটা দেওয়া হয়েছে যে লাইফ থ্রেটেনিং ফিচার্স অফ অ্যাজমা, একটা চার্টে আছে ডেভিডসনে, আমরা দেখব সেখান থেকে যে কখন আমি লাইফ থ্রেটেনিং বলবো। আচ্ছা, আমরা একটু অপশনসগুলো দেখে নিই। ইনএবিলিটি টু কমপ্লিট সেন্টেন্স ইন ওয়ান ব্রেথ, সায়ানোসিস, নর্মাল পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, হার্ট রেট গ্রেটার দেন 110 বিটস পার মিনিট, সাইলেন্ট চেস্ট। আচ্ছা, আমরা ডিরেক্টলি চার্টটা একটু দেখব।
অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা, এখানে দেখেন অপশনে ছিল হার্ট রেট গ্রেটার দেন 110, এটা কিন্তু অপশনটা ফলস হবে, কারণ এইটা লাইফ থ্রেটেনিং অ্যাজমার ফিচার না। তারপর ইনএবিলিটি টু কমপ্লিট সেন্টেন্স ইন ওয়ান ব্রেথ, এটা হচ্ছে অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা, নট লাইফ থ্রেটেনিং অ্যাজমা। তার মানে কি বুঝালো কোশ্চেনটা দিয়ে? আপনাদেরকে এটাও জানতে হবে, এটাও জানতে হবে, এটাও জানতে হবে, কারণ আপনি এই দুইটা না জানলে কি করতে পারবেন না, ডিফারেন্সিয়েট করতে পারবেন না। ঠিক আছে? আচ্ছা, এরপরে লাইফ থ্রেটেনিং ফিচার্সের মধ্যে পিএফ লেস দেন 33%, আর আমি এখানে আরেকটা অপশন দিয়েছি নর্মাল অর রেস্ট পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, দ্যাট ইজ যদি পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড নর্মাল থাকে, সেটাও কিন্তু আপনার লাইফ থ্রেটেনিং ফিচার্স অফ অ্যাজমার একটা ফিচার, শুধু রেজড পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড না। তাহলে আমাদের এটা মনে রাখতে হবে, সাইলেন্ট চেস্ট, এক্সজশন। আচ্ছা, এরপর রিস্ক ফ্যাক্টরস ফর ডেভেলপিং সিওপিডি। সিওপিডি অ্যাকচুয়ালি, সিওপিডি ইন কেস অফ মেল এক ধরনের হিস্ট্রি দিবে, ইন কেস অফ ফিমেল এক ধরনের হিস্ট্রি দিবে। সিওপিডির পেশেন্টটা কেমন হবে? টিপিক্যাল সিওপিডি মানে কি? ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, তাই তো? যে অনেক দিন ধরে এই ডিজিজটা তার বিদ্যমান, অনেক দিন ধরে তার শ্বাসকষ্ট, অনেক দিন ধরে তার কাশি, এমন একটা পর্যায়ে গেছে যে অক্সিজেন ছাড়া সার্ভাইভ করতে পারছে না রোগী। মেলে ইউজুয়ালি যদি ইয়াং হয়, ইউজুয়ালি পেশেন্ট অ্যাবভ 40 ইয়ার্স ওল্ড হয়, যদি ইয়াং পেশেন্ট হয় তাহলে তার কোনো কনজেনিটাল, আইদার সে প্রিটার্ম লো বার্থ ওয়েট বেবি ছিল, অথবা চাইল্ডহুড মিজেলস ইনফেকশন, এইচআইভি ইনফেকশনের হিস্ট্রি ছিল, পালমোনারি টিউবারকুলোসিসের হিস্ট্রি ছিল চাইল্ডহুড। আর যদি সে ওল্ড হয়, তাহলে মেল হলে দেখা যাবে যে সে গত 20-30 বছর ধরে 15 ও 20 প্যাক ইয়ার হিস্ট্রি স্মোকিং। ফিমেল হলে দেখা যাবে যে সে অনেক দিন ধরে চুলায় রান্না করছে, এটা হচ্ছে বায়োমাস ফুয়েল যেটা আমরা বলি গ্রামে, যে কাঠের চুলা যেটা ইউজ করে, মাটির চুলা ইউজ করে, তো সেরকম হিস্ট্রি দিবে একজন ফিমেল। হ্যাঁ, আমরা একটু দেখি যে কি কি রিস্ক ফ্যাক্টর এক্সপোজারে এগুলো হয়। আচ্ছা, এক্সপোজার টু অ্যাসবেস্টস ক্যান কজ ইট। অ্যাসবেস্টোসিস এক ধরনের হচ্ছে অকুপেশনাল লাং ডিজিজ। অ্যাসবেস্টস হচ্ছে এক ধরনের ফাইবার, ইনহেলড ফাইবার হিসেবে কাজ করে, যেমন আমরা কনস্ট্রাকশন ওয়ার্কার, তারপর হচ্ছে ডেমোলিশন ওয়ার্কার, এদের মধ্যে অ্যাসবেস্টোসিস হওয়ার চান্সেস বেশি থাকে। তারপর স্টোন গ্রাইন্ডার, কাটিং করে যারা স্টোন কাটিংয়ের কাজ করে, এরা হচ্ছে অ্যাসবেস্টস এক্সপোজড হয়। তো অ্যাসবেস্টস এক্সপোজারে বিভিন্ন সময় বিভিন্ন ডিজিজ ম্যানিফেস্টেশন হয়, এটা রিলেটেড আমি আলাদা একটা কোশ্চেন দিয়েছি। এখন অ্যাসবেস্টস কখনো টিউবারকুলোসিসের রিস্ক ফ্যাক্টর না। কোনটা রিস্ক ফ্যাক্টর, কোন অকুপেশনাল ডিজিজ? সেটা হচ্ছে সিলিকা। সিলিকা ইজ টক্সিক ফর ম্যাক্রোফেজেস, হুইচ ইজ ট্রু। সিলিকা কি? সিলিকাটা হচ্ছে যে যারা হচ্ছে সিলিকেট ইন্ডাস্ট্রিতে কাজ করে, কোয়ার্টস ফ্যাক্টরি, তারপর হচ্ছে বালু, যে বালু ফ্যাক্টরিতে কাজ করে, অনেক দিন ধরে কাজ করতে করতে সিলিকোসিস হয়, সেই সব পেশেন্টের হচ্ছে সিওপিডি হওয়ার চান্সেস বেড়ে যায়। ঠিক আছে? তারপর হচ্ছে এইচআইভি ইনফেকশন মে কজ এমফাইসেমা, এটা ট্রু। হাই সোশিও স্ট্যাটাস, ফলস, কারণ হচ্ছে লো সোশিও ইকোনমিক স্ট্যাটাসে এটা হতে পারে, আর হচ্ছে ক্যানাবিস স্মোকিংয়ে এটা হতে পারে। তারপর হচ্ছে আমরা যাব রিগার্ডিং সিস্টেমিক কম্পোনেন্টস অফ সিওপিডি। আচ্ছা, সিওপিডি এর নাম শুনে মনে হচ্ছে যে শুধু লাংয়ে এফেক্ট করে, নো, সিওপিডির কিছু সিস্টেমিক কম্পোনেন্ট থাকে। কেন? অনেক দিন ধরে যখন একটা পেশেন্ট সিওপিডিতে ভুগবে, তখন তার ফিজিক্যাল স্ট্যাটাসটা অল্টার্ড হয়ে যাবে। কীরকম? তার মেটাবলিজম অল্টার্ড হবে, তার বায়োকেমিক্যাল যে ফিচার, অ্যাসিডোসিস, অ্যালকালোসিস, এগুলো কিন্তু অল্টার্ড হবে। দেখা যাবে যে পার্ট স্লিপ ব্রিদিংয়ের কারণে, কন্টিনিউয়াস স্মল ব্রিদিং নেওয়ার কারণে তার হচ্ছে রেসপিরেটরি অ্যাসিডোসিস ডেভেলপ করে গেছে, টাইপ 1, টাইপ 2, ক্রনিক হলে টাইপ 2 ডেভেলপ করে যায়। তো সেই ক্ষেত্রে তার কিছু ফিচার আসে শরীরে। এক নম্বর হচ্ছে তার ইনফ্লামেটরি সাইটোকাইন, আমার ব্লাডে যে সাইটোকাইন থাকে ওটার একটা নর্মাল লেভেল থাকে, এর চেয়ে যখন বেড়ে যাবে তখন কিছু ম্যানিফেস্টেশন আসে, যেমন পেশেন্ট লিন অ্যান্ড থিন হয়ে যায়, মাসল ওয়াস্টিং হয়। আমরা যখন পেশেন্ট শ্বাস নেয়, আমরা মানে অনেকে বলে না যে ও এত শুকনো যে ওর বোনসটা কাউন্ট করা যায়, এরকম একটা অ্যাপিয়ারেন্স হবে পেশেন্টের। তারপর হচ্ছে সল্ট অ্যান্ড ওয়াটার এক্সক্রিশন, যেটা সেটার যে এক্সক্রিট করার যে অ্যাবিলিটি,
সেটা কমে যাবে। তখন কি হবে, সল্ট অ্যান্ড ওয়াটার যদি আমরা এক্সক্রিট করতে না পারি কি হয়, তার ইডিমা ডেভেলপ করবে, দ্যাট ইজ পেরিফেরাল ইডিমা। তার মাসল ওয়াস্টিং হবে, তার ওয়েট লস থাকবে এবং ইনক্রিজড টেন্ডেন্সি অফ অস্টিওপোরোসিস। ঠিক আছে, আমরা একটু দেখি ডিক্রিজ প্রিভ্যালেন্স অফ অস্টিওপোরোসিস। সো আমি কেবলই বললাম ইনক্রিজ, এটা ফলস হবে। অল্টার্ড ফ্যাট মেটাবলিজম কন্ট্রিবিউটিং টু ওয়েট লস, এটা ট্রু। impaired salt and water excretion leading to peripheral edema, এটা true. Unopposed action of alpha 1 antitrypsin leading to destruction of alveoli, এটা false. কখন false? alpha 1 antitrypsin এর অ্যাক্টিভিটি না, এটা হবে নিউট্রোফিল যে ইলাস্টেস যেটা প্রোটিস, এটার জন্য। ইনক্রিজ সার্কুলেটরি সাইটোকাইনস, এটাও true. আচ্ছা, আমরা কম্পোনেন্টগুলোর ছবিটা একটু দেখব যে unopposed action of protease and oxidants leading to destruction of alveoli and appearance of emphysema, ঠিক আছে। তারপর এই যে অল্টার্ড ফ্যাট মেটাবলিজম, এই যে হার্ট জিরজিরে একটা মানুষের ছবি, তারপর হচ্ছে এই যে পেরিফেরাল ইডিমা, সার্কুলেটিং ইনফ্লামেটরি মার্কার, এগুলো বেড়ে যাবে। এই ছবিটা খুবই ইম্পর্টেন্ট, উপরের পার্ট বলে নিচে পালমোনারি কম্পোনেন্টটাও লাগবে, সিস্টেমিকটাও লাগবে। রিগার্ডিং সিস্টিক ফাইব্রোসিস, আচ্ছা সিস্টিক ফাইব্রোসিস হচ্ছে রেসপিরেটরি সিস্টেমের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জেনেটিক ডিসঅর্ডার। আচ্ছা, এটা কি টাইপের জেনেটিক ডিসঅর্ডার? অটোজোমাল রিসেসিভ। আমরা রেসপিরেটরি সিস্টেম রিলেটেড যত ধরনের জেনেটিক ডিসঅর্ডার পড়বো, মোর দেন 90% হচ্ছে অটোজোমাল রিসেসিভ, এটা আপনাদের মনে রাখার সুবিধার্থে বলা। আচ্ছা, সিস্টিক ফাইব্রোসিসে কি হয়, সেটা হচ্ছে তার ক্রোমোজোম 7-এর যে লং আর্ম আছে, সেই লং আর্মে যে সিএফটিআর নামের একটা জিন থাকে, সেটার মডিউলেশন যে করে, তার হচ্ছে কি হয়, মিউটেশন হয়ে যায়। সেক্ষেত্রে তখন কি হবে, এই মিউটেশনের রেজাল্টটা কি হবে? মিউটেশনের রেজাল্টটা হবে তার যে সোয়েটটা থাকবে সেখানে দেখা যাবে যে ক্লোরাইড, সোডিয়াম, এগুলো সোয়েটের মাধ্যমে বেশি বের হয়ে যাচ্ছে, তখন কিছু ম্যানিফেস্টেশন হয়। এবং আমাদের মনে রাখতে হবে সিস্টিক ফাইব্রোসিস কিন্তু ওয়ান অ্যান্ড অনলি লাংয়ের ডিজিজ না। হ্যাঁ, প্রিডোমিনেন্টলি সে লাংকে ইনভলভ করে, কিন্তু তার জিআইটি কম্পোনেন্ট আছে, প্যানক্রিয়াটিক কম্পোনেন্ট আছে। যেমন পেশেন্ট হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস নিয়ে প্রেজেন্ট করে, ম্যাল নিউট্রিশন, ওয়াস্টিং, স্টিয়াটোরিয়া, ফ্যাট সলিবল ভিটামিন যেগুলো সে অ্যাবজর্ব করতে পারে না, ফ্যাট সে মেটাবোলাইজ করতে পারে না। তারপর হচ্ছে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন নিয়েও আসতে পারে, গলস্টোন নিয়েও আসতে পারে। মেল পেশেন্টে ফেলোর অফ ডেভেলপমেন্ট অফ ভাস ডিফারেন্স হয়, সেক্ষেত্রে কিন্তু সে ইনফার্টিলিটি বা সাবফার্টিলিটি নিয়ে আপনার কাছে প্রেজেন্ট করবে যে একটা মেল পেশেন্ট, তার রিকারেন্ট হচ্ছে চেস্ট ইনফেকশন আছে, এরকম কোশ্চেন আছে আমাদের, একটা চেস্ট ইনফেকশনের হিস্ট্রি, যে আমার তো বারবার কাশি ভালো হচ্ছে না, আমি অ্যান্টিবায়োটিক খাচ্ছি, আবার কাশি হচ্ছে, আবার খাচ্ছি, তো এরকম হিস্ট্রি। প্লাস সে আপনাকে আরেকটা ছোট্ট ক্লু দিবে। কেমন ক্লু? যে আমি 3 বছর আগে বিয়ে করেছি, বাট কোনো আননোন কারণে আমার স্ত্রীর ফিটনেসও ভালো, আমারও ভালো, আননোন রিজনে আমরা কনসিভ করতে পারছি না। আপনি তখন তার বিভিন্ন টেস্ট করে দেখবেন যে সে এটাতে ভুগছে। তবে সিস্টিক ফাইব্রোসিসের পেশেন্ট ইয়াং এজেই তারা দে সাকাম টু ডেথ অ্যাট ভেরি ইয়াং এজ, এবং এটার ডেফিনিট ট্রিটমেন্ট হচ্ছে লাং ট্রান্সপ্লান্টেশন। আমরা অনেক ধরনের এখন লুমা ক্যাফটোর, ইভা ক্যাফটোর, বিভিন্ন ধরনের সিএফটিআর জিন মডুলেটর ড্রাগ বের হয়েছে, বাট আলটিমেট গোল হচ্ছে তার লাং ট্রান্সপ্লান্ট করা। আমরা একটু দেখি mutation in the long arm of chromosome 7, which is true. The defect causes increased sodium and chloride content in soil, that is also true. The lungs are most commonly infected with tuberculosis in childhood, এটা false, এটা হবে staph aureus, চাইল্ডহুড হলে staph aureus, আর যারা বড় তাদের জন্য টিউবারকুলোসিস। মোস্ট ওয়েমেন আর ইনফার্টাইল, এটা false, কারণ ভাস ডিফারেন্স কাদের থাকে আমরা জানি, মেলে, সো মোস্ট ম্যান আর ইনফার্টাইল হবে। দেয়ার ইজ ফেইলিওর অফ ডেভেলপমেন্ট অফ ভাস ডিফারেন্স ইন মেল, এটা ট্রু। আচ্ছা, আমরা একটু দেখব এই যে সিস্টিক ফাইব্রোসিস মোস্ট কমন লাইফ লিমিটিং জেনেটিক ডিজিজ ইন পিপল অফ আর এই জেনেটিক ডিসঅর্ডার যেগুলো, সেগুলো হচ্ছে সাবকন্টিনেন্টের চেয়ে ইউরোপ কান্ট্রিতে, ওয়েস্টার্ন কান্ট্রিতে এগুলো বেশি কমন। ক্রোমোজোম 7-এর হয়, সিএফটিআর জিন মডুলেশন হয়। হ্যাঁ, আচ্ছা, রিগার্ডিং কমপ্লিকেশনস অফ সিস্টিক ফাইব্রোসিস, আমরা একটা জিনিস দেখি যে সিস্টিক ফাইব্রোসিসের পেশেন্টের কী কী কম্পোনেন্ট আছে কমপ্লিকেশনসে। আমরা একটু আগে এটা নিয়ে কথা বলছি, আবার দেখছি স্পন্টেনিয়াস নিউমোথোরাক্স, আমি ডায়াবেটিস মেলাইটাসের কথা বলেছি, ফার্টিলিটির কথা বলেছি, অস্টিও আর্থ্রাইটিস, কিউটেনিয়াস ভাস্কুলাইটিস, কিডনি স্টোনস। আমরা একটু দেখি। আচ্ছা, এখানে যে
ক্লিনিক্যাল ফিচার অ্যান্ড কমপ্লিকেশন, জিআইটিতে যে ডিস্টাল ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, ম্যালিগনেন্সির চান্স বেশি, ডায়াবেটিস পড়েছি, মেল ইনফার্টিলিটি পড়েছি। হ্যাঁ, আচ্ছা, অস্টিও আর্থ্রাইটিস না, ওটা হবে অস্টিওপোরোসিস। আর্থ্রোপ্যাথি আইসোলেটেডভাবে হয়, বাট ইউজুয়ালি অস্টিওপোরোসিস এবং কিউটেনিয়াস ভাস্কুলাইটিস। রিগার্ডিং কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, আচ্ছা নিউমোনিয়া রিলেটেড কিছু জিনিস বলে নিই আপনাদের। যদি খুব ইম্পর্ট্যান্ট 5টা এমসিকিউ বলেন, এসবিএ বলেন, সেখান থেকে একটা আসবে নিউমোনিয়া, এবং নিউমোনিয়ার যে কোন অর্গানিজম কেমন টাইপের নিউমোনিয়া করে সেগুলো থেকে। কীরকম জিনিসটা হচ্ছে, আমরা যদি কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়ার কথা বলি, সেটা মোস্ট কমনলি এফেক্টেড বাই স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া। কিছু নিউমোনিয়া আছে কিছু স্পেসিফিক ফিচার নিয়ে আপনার কাছে প্রেজেন্ট করবে, যেরকম গ্রুপ অফ ফ্রেন্ডস তারা হচ্ছে কক্সবাজার ট্যুরে গেল, সে ফর এক্সাম্পল, তো সেখানে হোটেলে তারা 3জন একটা রুমে স্টে করতেছিল, 3 থেকে 4জন ডাবল সুটেড রুমে স্টে করতেছিল, এবং এসি ছিল, কুলিং টাওয়ার যেটা বলি। তো তারা ঢাকায় ব্যাক করার 2 দিন পর থেকে সবার হাই গ্রেড ফিভার, তারপর হচ্ছে চেস্ট পেইন, শ্বাস নিলে ডান পাশে ব্যথা লাগে, আপনি চেস্ট এক্সরে করলেন, দেখা গেল যে একটু শ্যাডোয়িং আছে, তো আপনার ডায়াগনোসিস হবে নিউমোনিয়া। বাট এখানে অনেক বড় একটা ক্লু দেয়া আছে যে কোন অর্গানিজম দিয়ে নিউমোনিয়া হয়, আপনি কিন্তু টেস্ট ছাড়াই একটু অনুমান করতে পারবেন। কীরকম, যদি এমন হয় যে ট্রাভেলার গ্রুপ এবং এসি কুলিং টাওয়ারে এক্সপোজার হয়েছে অন্য কোনো জায়গায়, যে আননোন প্লেস, কারণ কক্সবাজারে তো তারা সবসময় থাকে না, তারা বেড়াতে গিয়েছে, সো সেক্ষেত্রে আপনার ডায়াগনোসিসের ক্ষেত্রে মাথায় রাখতে হবে এটা লেজিওনেলা নিউমোনিয়া। এবং লেজিওনেলা নিউমোনিয়া দিয়ে স্পেসিফিক যদি নিউমোনিয়া হয়, আপনি ব্লাডে মোরলেস ইনভেরিয়েবলি পেশেন্টের হাইপোনাট্রিমিয়া পাবেন, এটা একটা গেল। 2 নাম্বার হচ্ছে একটা ওল্ড পেশেন্ট লাইক 60-65 ইয়ার্স ওল্ড, সে হচ্ছে ডায়াবেটিক অনেক দিন ধরে, হ্যাঁ সে ডায়াবেটিক এবং সে অ্যালকোহলিক, সে মদ্যপানে অভ্যস্ত, প্রত্যেক সপ্তাহে সে প্রায় 5 পেগ করে ভোদকা, জিন, রাম, এনিথিং সে কনজিউম করে। সো এরকম পেশেন্ট আপনার কাছে যদি আসে, তাহলে আপনার মাথায় রাখতে হবে, নিউমোনিয়ার প্রেজেন্টেশন নিয়ে যদি আসে, আপনার মাথায় রাখতে হবে যে এটা ক্লেপসিলা নিউমোনিয়া দিয়ে হওয়ার পসিবিলিটি হাই, এবং তার যে ক্যাভিটেশন, এবং ক্লেপসিলা নিউমোনিয়া ইজ ওয়ান অফ দ্য কজেস অফ ক্যাভিটারি লাং লেশন। ক্যাভিটেশনে দেখবেন আপার লোবে, ক্যাভিটেশনটা প্রিডমিনেন্টলি আপার লোবে, সেটা গেল ক্লেপসিলা নিউমোনিয়া। তারপর ধরেন পেশেন্টের একটা কোল্ড সোর ঠোঁটের উপরে, আমরা বলি না যে জ্বর ঠোসা, সো হার্পেস লেভিয়ালিস বেসিক্যালি, এইটার পরে যদি পেশেন্টের নিউমোনিয়া হয়, তাহলে ইনভেরিয়েবলি সেটা হচ্ছে স্টেফ অরিয়াস দিয়ে। আরেকটা পেশেন্ট আপনার কাছে নিউমোনিয়ার প্রেজেন্টেশন আসলো 2 দিন পরে, জ্বরের 2 দিন পরে আপনি দেখলেন যে পায়ের মধ্যে পারপিউরিক র্যাশ ছোট ছোট, এবং তার কুমস টেস্ট পজিটিভ, তাহলে তার ডায়াগনোসিস হবে মাইকোপ্লাজমা নিউমোনিক। কারণ মাইকোপ্লাজমা নিউমোনিক একটু হিমোলাইসিস করার টেন্ডেন্সি আছে, নট অলওয়েজ, নট ইন, এই যে ফিচারগুলো বলতেছি সব পেশেন্টে আপনি নাও পেতে পারেন, নট ইন অলওয়েজ, বাট আমরা তারপরও সর্বোচ্চ ট্রাই করি যে টেস্ট কম দিয়ে আমাদের জাস্ট অনুমান থেকে রোগীটা ভালো করা যায় কিনা সেক্ষেত্রে। কারণ লেজিওনেলা নিউমোনিয়া বলেন বা মাইকোপ্লাজমা বলেন, তাদের ট্রিটমেন্ট একটু ডিফার করে। হ্যাঁ, তো আমরা একটু দেখি এখানে। মোস্ট কমন কজ ইজ স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, উইচ ইজ ট্রু। লেজিওনেলা নিউমোনিয়া মে কজ হাইপোনাট্রিমিয়া, আমি মাত্র বললাম, এটাও ট্রু। মাইকোপ্লাজমা গিভস কুমস পজিটিভ রেজাল্ট, অবশ্যই ট্রু। ক্লেপসিলা এফেক্টস প্রিডমিনেন্টলি দ্য অ্যালকোহলিক্স, অ্যালকোহলিক এবং ডায়াবেটিক, ইমিউনো সাপ্রেসড, অবশ্যই ট্রু। নিউমোসিস্টাইটিস জিরোভিসি এফেক্টস দ্য ইমিউনো কম্পিটেন্স। আচ্ছা, নিউমোসিস্টাইটিস জিরোভিসি এক ধরনের ফাঙ্গাই, এবং আমরা জানি ফাঙ্গাসগুলো ইউজুয়ালি ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্টদেরকে এফেক্ট করে, সো লাস্টের অপশনটা ফলস হবে। হ্যাঁ, আমরা একটু দেখবো যে কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, এখানে আমি যে কথাগুলো বলছি সব আছে। Staph aureus is more common following an episode of influenza. Klebsiella pneumoniae has a specific association with alcohol abuse and often presents with a particularly severe bacteremic illness and a cavitation on the chest X-ray. আচ্ছা, তারপর হচ্ছে যে রিসেন্ট ফরেন ট্রাভেল আউটসাইড দ্য ইউকে, তাহলে এটা মার্চ, তো আমাদের কোভিডের যে হিস্ট্রিটা ছিল ট্রাভেলিংয়ের এরকম, ঠিক আছে। লেজিওনেলা অকার্স ইন লোকাল আউটব্রেকস সেন্টার্ড অন কন্টামিনেটেড কুলিং টাওয়ার্স ইন হোটেলস, হসপিটালস অ্যান্ড আদার ইন্ডাস্ট্রিজ। ওকে, আমরা পরেরটায় যাব, সেটা হচ্ছে
এখানে বলছে রিগার্ডিং কমপ্লিকেশনস অফ নিউমোনিয়া। নিউমোনিয়াতে সব ধরনের কমপ্লিকেশনসই হতে পারে, বাট কিছু জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। অ্যারিথমিয়ার ক্ষেত্রে নিউমোনিয়াতে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনটা বেশি হয়। অন্য কোনো কমপ্লিকেশন যে হয় না তা না, কিন্তু আমরা শুধু কমন জিনিসগুলো মাথায় রাখবো। হ্যাঁ, আমরা অত ডিটেলসে যাব না। তারপর হচ্ছে পেরিকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস দুইটাই হতে পারে। লাংস এবং অ্যাসোসিয়েটেড, তো লাংসের অ্যাসোসিয়েটেড সবার ফার্স্টে কি প্লুরা, তাহলে কি হতে পারে প্যারানিউমোনিক ইফিউশন হতে পারে, এটা কিন্তু মোস্ট কমন। ঠিক আছে, তারপর আমি অ্যারিথমিয়া বললাম, তারপর যে কার্ডিয়াক যে পেরিকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস এগুলো হতে পারে। তারপর মেনিনজাইটিস, ইভেন নিউমোনিয়া ক্যান কজ মেনিনজাইটিস। অনেক সময় দেখা যায় যে নাইসেরিয়া মেনিনজাইটিস, তারপর হচ্ছে লেজিওনেলা দিয়েও অনেক সময় কি হয় নিউমোনিয়া থেকে মেনিনজাইটিস হয়। এই যে মোস্ট কমন কজ ইজ প্যারানিউমোনিক ইফিউশন, দ্যাট ইজ ট্রু। অ্যাট্রিয়াল ফ্লাটার হয় না, ইউজুয়ালি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হয়। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি মে কজ একটোপিক অ্যাবসেস, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া একটোপিক অ্যাবসেস করে না। পেরিকার্ডাইটিস হতে পারে, বাট সিএসওএম হতে পারে না। লাংস থেকে কানে আসার পসিবিলিটি খুবই কম। আচ্ছা, এই যে একটোপিক অ্যাবসেসটা করে হচ্ছে স্টেফিলোকক্কাস অরিয়াস, বাট আমি এখানে অপশনে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি দিয়েছি, হুইচ ইজ ফলস। হ্যাঁ, যে এটা এই বক্সটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু 2-3 বার দেখলে আপনাদের মনে থাকবে। আচ্ছা, মেজর অ্যাডভার্স এফেক্টস অফ টিবি, অ্যান্টি টিবি মেডিকেশন। আচ্ছা, এটা খুবই অ্যানসিয়েন্ট একটা টপিক। আমরা অনেক আগে থেকেই জানি যে টিউবারকুলোসিস থেকে যদি কোনো কোশ্চেন হয় তাহলে অ্যান্টি টিবি মেডিকেশন ইজ ওয়ান অফ দেম, যেটা সাইড এফেক্টস। এটা এপ্রিল ডায়েট এমআরসিপিতে আইসোনিয়াজাইডের এই সাইড এফেক্টসটা আসছিল, পেরিফেরাল নিউরোপ্যাথি ছিল আনসার। ইভেন মোরলেস ইন্টারন্যাশনাল এক্সাম বলেন, আপনাদের এফসিপিএস বলেন, রেসিডেন্সি বলেন, যে কোনো এক্সামেই এটা হট টপিক বলা যায়। হ্যাঁ, আইসোনিয়াজাইড মে কজ লুপয়েড রিয়াকশন। আচ্ছা, রিফাম্পিসিন মে কজ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, এটা ফলস, এটা হিমোলাইটিক অ্যানিমিয়া করে। পাইরাজিনামাইড মে কজ গাউট, এটা ট্রু। ইথামবিউটল হচ্ছে রেট্রোবালবার নিউরাইটিস করে। আইসোনিয়াজাইড কজেস অ্যালোপেশিয়া, হুইচ ইজ ফলস, ও অ্যালোপেশিয়া কখনো করে না। ঠিক আছে, আমরা এই যে এই চারটা পড়লেই আমাদের জাস্ট এর বাইরে আসলে অন্য কোনো ড্রাগের সাইড এফেক্ট লাগে না। ফিচার্স অফ অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস, আমরা একটু দেখব যে অ্যাসপারজিলোমা কি। এক ধরনের হচ্ছে ফাঙ্গাই, অ্যাসপারজিলাস ফিউমিগেটাস। হ্যাঁ, পুরো নাম। তো ও যেহেতু ফাঙ্গাই, আমার মাথায় রাখতে হবে যে ও কাদেরকে এফেক্ট করার পসিবিলিটি বেশি। অনেক দিন ধরে আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস, তারপর হচ্ছে যে কোনো সলিড অর্গান ট্রান্সপ্ল্যান্টের পেশেন্ট, তারপর কোনো পেশেন্ট ক্যান্সারের পেশেন্ট, হি অর শি ইজ আন্ডারগোয়িং কেমোথেরাপি ও রেডিওথেরাপি, তার নিউট্রোপেনিক সেপসিস ডেভেলপ করছে, দেখা যাবে যে এটার কজ এরকম। তারপর ওর হচ্ছে আমরা এখানে ডিসকাস করতেছি লাং ম্যানিফেস্টেশন, তো ওর কিছু পর্যায় আছে। ফার্স্ট অফ অল অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস, তারপর হচ্ছে অ্যাসপারজিলোমা, তারপর হচ্ছে ইনভেসিভ অ্যাসপারজিলোমা। 3টা স্টেজ থাকে, যে ফার্স্ট স্টেজটা হচ্ছে ভেরি মাইল্ড, সেকেন্ড স্টেজ একটু সিভিয়ার, লাস্টেরটা ভেরি সিভিয়ার। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে ইনভেসিভ অ্যাসপারজিলোমাতে লোবেক্টমিও করা লাগতে পারে। হ্যাঁ, আমরা একটু দেখব। ওর ফিচার হচ্ছে সিওপিডি ফলস, অ্যাজমা থাকবে। এবিপিএ বলতে হলে প্রথম শর্ত হচ্ছে পেশেন্টের অ্যাজমা থাকতে হবে। সেকেন্ড হচ্ছে ডিস্টাল ব্রঙ্কিয়েকটেসিস, নো, এটা হবে আমরা সিটি স্ক্যান যখন করব তখন দেখব। ওর হচ্ছে প্রক্সিমাল ব্রঙ্কিয়েকটেসিস হবে, নট ডিস্টাল। থার্ড অফ অল হচ্ছে এলিভেটেড টোটাল সিরাম ইমিউনোগ্লোবিউলিন ই, এটা ট্রু। কারণ হচ্ছে যেহেতু অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি আমরা বলেছি, অ্যালার্জির যে কোনো ক্ষেত্রে 2টা কাহিনী হয়, ইমিউনোগ্লোবিউলিন বাড়ে, ইওসিনোফিল বাড়ে। হ্যাঁ, তারপর হচ্ছে প্রেজেন্স অফ চেস্ট এক্সরে অ্যাবনর্মালিটি, অফ কোর্স, কারণ ওর তো অ্যাসপারজিলোমা হলে আমরা অবশ্যই চেস্ট এক্সরে দেখতে পাবো। পেরিফেরাল ব্লাড ইওসিনোফিলিয়া, হুইচ ইজ ট্রু। অ্যাজমা ইন মেজরিটি অফ কেসেস, মেজরিটিতে আমরা অ্যাজমাটাই পাবো। প্রক্সিমাল ব্রঙ্কিয়েকটেসিস, পজিটিভ স্কিন টেস্ট অন ফর, যে আমরা স্কিন টেস্ট করলে অ্যাসপারজিলাস ফিউমিগেটাসটা পজিটিভ পাবো। এলিভেটেড টোটাল সিরাম ইমিউনোগ্লোবিউলিন ই, অ্যাসপারজিলাস ফিউমিগেটাস ফর IgE or IgG, পেরিফেরাল ব্লাড ইওসিনোফিলিয়া, প্রেজেন্স অর হিস্ট্রি অফ চেস্ট এক্সরে অ্যাবনর্মালিটিস। হ্যাঁ, এটা একটু পড়তে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বক্সটা। হ্যাঁ, রিগার্ডিং লাং ক্যান্সার। তারপর হচ্ছে আমরা
লাং ক্যান্সার থেকে যে কোশ্চেনগুলা, এটা অ্যাকচুয়ালি এসবি এর জন্য বেশি ভালো ক্যান্ডিডেট, বাট আমি আপনাদেরকে ইম্পর্টেন্স বোঝানোর জন্য এখান থেকে একটা এমসিকিউ দিয়েছি। আচ্ছা, লাং ক্যান্সারে কিছু জিনিস বলে নিই। সেটা হচ্ছে লাং ক্যান্সারটা সবচেয়ে বেশি হয় মেলে, ফিমেলেও এখন এটা রাইজিং। ফিমেলে ওভারিয়ান অ্যান্ড ইউটেরাস এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের পরে সেকেন্ড পজিশনে এখন লাং ক্যান্সার। হ্যাঁ, কারণ এখন ফিমেলরাও তাল মিলিয়ে স্মোক করে ওয়েস্টার্ন কান্ট্রিতে, আমাদের দেশের অবস্থা জানি না। যাই, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের অকুপেশনাল এক্সপোজারও লাং ক্যান্সারের কি সম্ভাবনা বাড়িয়ে দেয়। একটা কি অ্যাসবেস্টোসিস, ওখানে যখন মেজোথেলিয়ামা হয়, এটা কিন্তু প্লুরাল ক্যান্সার। এরকম অনেক হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ অকুপেশনাল এক্সপোজারের জন্যও আমাদের লাং ক্যান্সার হতে পারে। একটা মানুষ জীবনে স্মোকই করে নাই, তার লাং ক্যান্সার হতে পারে না? হতে পারে। সে দেখা গেল কোনো জেনেটিক মিউটেশনের কারণে, পার্ট অফ কোনো জেনেটিক মিউটেশন যেটা আমরা জানি না, সেটার জন্য তার লাং ক্যান্সার হতে পারে। আচ্ছা, লাং ক্যান্সারের বিভিন্ন ধরনের টাইপ আছে, স্মল সেল, স্কোয়ামাস সেল, লার্জ সেল, এডেনোকার্সিনোমা। তো মোস্ট কমন হচ্ছে অ্যাডেনোকার্সিনোমা লাং ক্যান্সার, মোস্ট কমন। আপনি বায়োপসি করলেই দুইটা পরপর দেখবেন যে অ্যাডেনোকার্সিনোমা, তারপরে হচ্ছে স্মল সেল, তারপর হচ্ছে স্কোয়ামাস সেল। এখানে কিছু স্পেসিফিক জিনিস আমাদের জানা লাগবে। আমরা পড়ব নন মেটাস্টেটিক ফিচার, যে মেটাস্টেসিস হয় নাই তারপরও তার ওই ফিচারগুলো আসতেছে কীরকম। স্কোয়ামাস সেল, স্মল সেল লাং ক্যান্সারের একটা পেশেন্ট দেখা গেল একটু কারণ ছাড়া তার সোডিয়াম কমে যাচ্ছে, সিয়াদের ফিচার নিয়ে আসবে। তারপর হচ্ছে একটোপিক এসিটিএইচ সিক্রেশনের ফিচার নিয়ে আসবে, দেখা গেল তার হাত এগুলো কালো হয়ে যাচ্ছে, পিগমেন্টেশন হচ্ছে। তারপর হচ্ছে স্কোয়ামাস সেল ক্যান্সার, লাং ক্যান্সারের যে রোগী, সে লাংয়ের ম্যানিফেস্টেশন ছাড়াও তার ব্লাডে দেখা যাবে ক্যালসিয়াম লেভেলটা বেড়ে যাচ্ছে এরকম। আর অ্যাডেনোকার্সিনোমার পেশেন্টের একটা কমন প্রেজেন্টেশন, খুব বেশি কমন না, তো 25% কেসেসে দেখা যায় সে গাইনোকোমেশিয়া নিয়ে প্রেজেন্ট করছে। মেল পেশেন্ট, তার লাং ক্যান্সার, যেমন তার হিমোপ্টাইসিস হচ্ছে, ক্লাবিং আছে, দেখা গেল তার গাইনোকোমেশিয়া ডেভেলপ করছে, তাহলে সেই ক্ষেত্রে অ্যাডেনোকার্সিনোমাটা আমাদের মাথায় রাখতে হবে। এছাড়াও আরও কিছু ম্যানিফেস্টেশন আছে, যেমন মাইলোপ্যাথি, পলিনিউরোপ্যাথি, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের আপনার নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন, আর হচ্ছে আর অনেক কিছু নেফ্রোটিক সিনড্রোম থাকতে পারে। আমরা একটু চারটা দেখে নেব। তারপর হচ্ছে লাং ক্যান্সারটা সবচেয়ে বেশি মেটাস্টেসিস হয় কোথায়? লাং ক্যান্সারটা সবচেয়ে বেশি মেটাস্টেসিস হয় লিভার এবং বোনসে। আরও অনেক জায়গাতেই হয়, অ্যাড্রেনাল গ্ল্যান্ডে হয়, কিন্তু আমরা লিভার এবং বোনসটা সবচেয়ে বেশি মনে রাখবো। এখানে আমি বলে দিছি, অ্যাডেনোকার্সিনোমা ইজ দ্য মোস্ট কমন টাইপ, হুইচ ইজ ট্রু। মোস্ট কমন ক্যান্সার ইন উইমেন, হুইচ ইজ ফলস। তারপর হচ্ছে অ্যারাইজেস ফ্রম ব্রোঙ্কিয়াল এপিথেলিয়াম অর মিউকাস গ্ল্যান্ড, এটা ট্রু। হ্যাঁ, blood-bone metastasis most commonly spreads to liver, bone, brain. Clubbing is the most common early symptom না। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, মোস্ট কমন আর্লি সিমটমটা কি? সেটা হচ্ছে কাফ, পারসিস্টেন্ট কাফ, যে কোনো ওষুধেই ভালো হচ্ছে না, এটা। হ্যাঁ, এই যে কাফ, দিস ইজ দ্য মোস্ট কমন আর্লি সিমটম, এটা একদম প্রথম লাইনেই বলে দেওয়া আছে। হ্যাঁ, তারপর হচ্ছে ব্রেথলেসনেস থাকবে, নার্ভ এন্ট্রাপমেন্ট থাকবে, ফিঙ্গার ক্লাবিং তো থাকবেই। আচ্ছা, এরপরে এই যে আমরা যেটা বলতে চাচ্ছিলাম, এইটুকু বেশি ইম্পর্ট্যান্ট, যে নন মেটাস্টেটিক ফিচার, যেটা এই যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিডায়ারেটিক হরমোনস এডিএইচ সিক্রেশন কজিং হাইপোনাট্রেমিয়া। হাইপোনাট্রেমিয়া হচ্ছে ইনভেরিয়েবলি রোগীর কোনো কারণ পাওয়া যাচ্ছে না। স্মল সেল লাং ক্যান্সারে এটা বেশি কমন, আমি পাশে লিখে দিছি। তারপর হচ্ছে একটোপিক এসিটিএইচ হরমোন সিক্রেশন। হাইপার ক্যালসেমিয়া, আমাদের জুলাই 23 সেশনে এফসিপিএস এর ক্ষেত্রে আর কি একটা কোশ্চেন আসছিল, যে স্মল সেল লাং ক্যান্সারের পেশেন্টের হাইপার ক্যালসেমিয়া হওয়ার আন্ডারলাইং কারণটা কি? কারণটা হচ্ছে এইটা, ডিউ টু সিক্রেশন অফ প্যারাথাইরয়েড হরমোন রিলেটেড পেপটাইড। তারপর হচ্ছে কার্সিনয়েড সিনড্রোমও হতে পারে। গাইনোকোমেশিয়া হচ্ছে অ্যাডেনোকার্সিনোমাতে কমন, হুইচ আই সেড বিফোর। তারপর নিউরোলজিক্যালি হচ্ছে পলিনিউরোপ্যাথি, মাইলোপ্যাথি। সেরেবেলার ডিজেনারেশন, এটা খুব ভালো একটা কথা, যে সেরেবেলার ম্যানিফেস্টেশন নিয়েও পেশেন্ট আসতে পারে, যে কোনো কারণ নাই, দেখা গেলো গেট ডিস্টারবেন্স নিয়ে প্রেজেন্ট করছে, খুঁজতে খুঁজতে দেখা গেলো প্রাইমারি সোর্স হচ্ছে লাং। তারপর হচ্ছে মাইস্থেনিয়া, ল্যাম্বার্ট-ইয়াটন মাইস্থেনিক সিনড্রোম। আদার্সের মধ্যে আপনার ডিজিটাল ক্লাবিং, হাইপারট্রফিক পালমোনারি অস্টিও আর্থ্রোপ্যাথি, এটা মেনলি হচ্ছে স্কোয়ামাস সেল। হ্যাঁ,
তারপর হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম, আর হচ্ছে পলিমায়োসাইটিস, ডার্মাটোমায়োসাইটিস। আমরা কিন্তু ডিউমেটোলজিতে পড়েছি যে পলিমায়োসাইটিস, ডার্মাটোমায়োসাইটিস পেলে আমার ফার্স্ট কাজ হচ্ছে আন্ডারলাইন ম্যালিগনেন্সির জন্য আর্জেন্ট স্ক্রিনিং করে ফেলা। হ্যাঁ, তো লাং ক্যান্সার এবং ওভারিয়ান ক্যান্সার আর গ্যাস্ট্রিক ক্যান্সার, এই তিনটাই সবচেয়ে বেশি খুঁজতে হয়। নন মেটাস্ট্যাটিক এক্সট্রাপালমোনারি ফিচার্স অফ লাং ক্যান্সার দেখেন, স্মল সেল লাং ক্যান্সার কজেস সিয়ার, স্মল সেল ক্যান্সার কজেস একটোপিক ACTH সিক্রেশন, স্কোয়ামাস সেল লাং ক্যান্সার কজেস হাইপারট্রফিক পালমোনারি অস্টিওআর্থ্রোপ্যাথি, আমরা ওখানে পড়ছি। নেফ্রোটিক সিনড্রোম ইজ অলসো এ ফিচার, এটা কিন্তু ছিল, ঠিক আছে। আচ্ছা, ইন্ডিকেশন অফ রেফারাল টু ITU ইন কেস অফ নিউমোনিয়া। একটা নিউমোনিয়ার পেশেন্টকে আমি বাসায় রাখবো কখন, হসপিটালে দিব কখন, আইসিইউতে দিব কখন, এই দুইটা জিনিস জানা আমাদের জন্য খুব জরুরি। এটা জানার জন্য আমরা কি করি সবাই, কার্ভ 65 স্কোর, এটা আপনারা সবাই জানেন। কার্ভ 65 স্কোরে যদি স্কোরিং 0 to 1 হয় তাহলে পেশেন্টকে আমরা বাসাতে হোম ট্রিটমেন্ট প্রিফারেবল। যদি 2 হয় তাহলে 2 to 3 হয়, আমরা তাহলে হসপিটালেও দিতে পারি, বাসাতেও রাখতে পারি। আর কার্ভ 65 যদি 4 or 5 হয় তাহলে পেশেন্টকে অবশ্যই আর্জেন্ট হসপিটালাইজেশন করতে হবে, সামটাইমস আইসিইউতে দেওয়া লাগতেও পারে, ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক ইজ ম্যান্ডেটরি। সেক্ষেত্রে এখানে আমরা আমাদের কাছে জানতে চাচ্ছে যে আমরা তাকে কখন ITUতে দিব, যে না ওখানে না দিয়ে রোগীটা ম্যানেজ করা যাচ্ছে না। আমরা একটু অপশনগুলো দেখি, সেটা হচ্ছে পারসিস্টিং হাইপোক্সিয়া, কার্ভ 65 স্কোর 4 or 5, সিভিয়ার অ্যালকালোসিস, সার্কুলেটরি শক, প্রোগ্রেসিভ হাইপারক্যাপনিয়া। পারসিস্টিং হাইপোক্সিয়াটা ট্রু, কার্ভ 65 স্কোর অবশ্যই ট্রু, 4 or 5 মানে সর্বোচ্চ স্কোর এটা। হ্যাঁ, সিভিয়ার অ্যালকালোসিস ফলস, এটা সিভিয়ার অ্যাসিডোসিস হবে। আমরা একটু দেখি, এই যে পারসিস্টিং হাইপোক্সিয়া ডেসপাইট আমি অক্সিজেন দেওয়া সত্ত্বেও তার হাইপোক্সিয়াটা ভালো হচ্ছে না, দ্যাট মিন্স কি তার রেসপিরেটরি সেন্টারটা আর কাজ করছে না। প্রোগ্রেসিভ হাইপারক্যাপনিয়া, সিভিয়ার অ্যাসিডোসিস, সার্কুলেটরি শক, রিডিউসড কনসাসনেস লেভেল। আচ্ছা, ল্যাবরেটরি ফাইন্ডিংস ইন সার্কোইডোসিস। আচ্ছা, সার্কোইডোসিসটা কি? সার্কোইডোসিসটা এমন একটা ডিজিজ, মাল্টি সিস্টেম ডিসঅর্ডার, এটা আমাদের সারা শরীরেই ধরে ফেলতে পারে, একদম ফ্রম টপ টু বটম, ইভেন প্যারোটিড গ্ল্যান্ড সব জায়গায়। সার্কোইডোসিসে কি হয়, নন ক্যাজিয়েটিং গ্র্যানুলোম্যাটাস ডিজিজ। আচ্ছা, আরও কিছু নন ক্যাজিয়েটিং গ্র্যানুলোম্যাটাস ডিজিজের নাম যদি বলি, তার মধ্যে সার্কোইডোসিস একটা পড়লাম, ক্রনস ডিজিজ, তারপর হচ্ছে বেরিলিওসিস, আরও অনেকই থাকতে পারে, বাট এই কয়েকটা জিনিস আমার জানা মতে নন ক্যাজিয়েটিং গ্র্যানুলোম্যাটাস ডিজিজ। সেক্ষেত্রে কি হবে, দেখা যাবে রোগী অ্যাসিমটোমেটিক, একটু অফ অ্যান্ড অন ড্রাই কফ নিয়ে আসতেছে, কফটা ভালো হচ্ছে না, রেসপন্ড করতেছে না, আপনি তাকে চেস্ট এক্সরে করতে দিলেন, ইনসিডেন্টালি দেখলেন তার বাইলেটারাল হাইলার লিমফেডেনোপ্যাথি, তার বাইলেটারাল হাইলার কি আছে, আপনার হচ্ছে বাইলেটারাল পালমোনারি ইনফিলট্রেটস আছে, তার ড্রাই কাফ এবং সান এক্সপোজারে তার ফ্লাশিং হচ্ছে, এবং পায়ে তার এরাইথেমা নোডোসাম আছে। এর চেয়ে বেশি কিছু কি দরকার আছে? দরকার নেই। এটাতেই আমরা বুঝবো যে পেশেন্ট সার্কোইডোসিসের। আচ্ছা, এটা ছাড়াও ধরেন আপনি তাকে ব্লাড টেস্ট করতে দিলেন, কিছু নন স্পেসিফিক জিনিস আপনি পাবেন, ওটা না পেলে যে সার্কোইডোসিস না তা কিন্তু না। আমরা একটু দেখব, লিম্ফোপেনিয়া, হাইপার ক্যালসেমিয়া, পালমোনারি ইনফিলট্রেটস, হাই ACE লেভেল, আর হচ্ছে হাইপোক্যালসেমিয়া। আমরা একটু ছবিটা দেখে নেব। হাইপার ক্যালসিউরিয়া পাবো, এবং সিরাম অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম মে প্রোভাইড এ নন স্পেসিফিক মার্কার অফ ডিজিজ অ্যাক্টিভিটি। ডিজিজ অ্যাক্টিভিটি বাড়লে ACE, যেটা অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম লেভেলটা বেড়ে যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যখন বায়োপসি করব, যে তার লাংয়ের যে একটা অংশে বায়োপসি করতে গেলে দেখা যাবে কোবলস্টোন অ্যাপিয়ারেন্স নিয়ে আসতে পারে। হ্যাঁ, HRCT করতে পারি আমরা তার। তারপর হচ্ছে হাইপার ক্যালসেমিয়া মে বি প্রেজেন্ট ডিউ টু কী হবে, 125 ডাইহাইড্রোক্সিকোলিক্যালসিফেরলের অ্যাক্টিভিটি যখন বাড়বে বা ওটার লেভেল যখন বাড়বে তখন তার হাইপার ক্যালসেমিয়া হলেও হতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে এরাইথেমা নোডোসাম উইথ বাইলেটারাল হাইলার লিমফেডেনোপ্যাথি অন চেস্ট এক্সরে ইজ অফেন সাফিসিয়েন্ট ফর এ কনফিডেন্ট ডায়াগনোসিস। দেখেন, এগুলো আমরা কিন্তু নাও পেতে পারি, ওটা না পেলে নাই, এইটাও যদি হয় কনফিডেন্ট কি তার, আপনি কনফিডেন্ট যে না সে সার্কোইডোসিসেরই পেশেন্ট। হ্যাঁ, ইন কেস অফ নিউমোসিস্টাইটিস জিরোভেসি নিউমোনিয়া। আচ্ছা,
একটু বলি, নিউমোসিস্টাইটিস জিরোভেসি নিউমোনিয়া এটা তো ফাঙ্গাই। এ কখন আপনাকে ধরবে? এটা ইনভেরিয়েবলি বেশি ধরে হচ্ছে এইচআইভি পেশেন্ট। এইচআইভি পেশেন্ট যদি আপনার কাছে নিউমোনিয়া নিয়ে আসে, তাহলে আপনার 1 নাম্বার চিন্তা থাকবে এই যে নিউমোসিস্টাইটিস জিরোভেসি ওর ক্যারিনি, 2 নাম্বার চিন্তা থাকবে হচ্ছে টিউবারকুলোসিস ওর আদার কজ। হ্যাঁ, আচ্ছা, নিউমোসিস্টাইটিস জিরোভেসি হচ্ছে এইচআইভি, তারপর হচ্ছে সলিড অর্গান ট্রান্সপ্ল্যান্টের পেশেন্ট, অনেক দিন ধরে তার আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটিস, এই টাইপের ইমিউনো কম্প্রোমাইজড পার্সনদেরকে ধরে। আচ্ছা, তার ক্লিনিক্যাল ফিচারগুলো কেমন হবে? সেক্ষেত্রে দেখা যাবে সিমটম নাই পেশেন্টের, অ্যাসিমটোমেটিক, আপনার ইনসিডেন্টালি অন্য কিছু খুঁজতে যেয়ে ওকে পেলাম। 2 নাম্বার হচ্ছে রোগীর দেখা যাবে যে সে অ্যাসিমটোমেটিক, বাট তার হচ্ছে ধরেন রুগী এখন ভালো আছে, আপনি পালস অক্সিমিটারে তার অক্সিজেন দেখলেন 97%, তাকে এখন বললেন যে আপনি দোকান থেকে একটু পানি কিনে নিয়ে আসেন, সে নিচে গেল, আসার পরে আপনি দেখলেন 86% হয়ে গেছে স্যাচুরেশন। এটাকে বলা হয় এক্সারসাইজ ওর অ্যাক্টিভিটি ইনডিউসড ডিস্যাচুরেশন। এইটা অন্য কোনো নিউমোনিয়ায় তেমন একটা থাকে না, এবং এটা দিয়ে আপনি অন্য নিউমোনিয়ার সাথে ওকে ডিস্টিংগুইশ করতে পারবেন। চেস্ট এক্সরে অফটেন নর্মাল, চেস্ট এক্সরেতে আপনি কিছুই পাচ্ছেন না, কিন্তু তার স্যাচুরেশন কমে যাচ্ছে, আপনার মাথায় নিউমোসিস্টাইটিস জিরোভেসি নিউমোনিয়ার কথাটা রাখতে হবে। দেখা গেল অনেক সময় বাইলেটারাল পালমোনারি ইনফিলট্রেট আমরা পেতে পারি, কোনো ধরনের লিম্ফ নোড এনলার্জড এখানে কিন্তু পাবো না। এখন এটা যখন আমি ডায়াগনোসিস করতে চাইবো যে না, আমার ক্লিনিক্যালি সব কিছু নিউমোসিস্টাইটিস জিরোভেসির দিকে যাচ্ছে, তারপর আমি ডায়াগনোসিস করতে চাই, তখন আপনি হচ্ছে স্টেইন, এই যে স্যাম্পলটা ব্রঙ্কো অ্যালভিওলার ল্যাভেজ বলেন, বায়োপসির স্যাম্পল বলেন, যেটাই বলেন, আপনি সিলভার স্টেইন করলে ফাঙ্গার বলগুলা ব্ল্যাক কলোনি দিবে আপনাকে। 2 নাম্বার হচ্ছে আপনি তার এইচআরসিটি করতে পারেন, কিছু রেটিকুলোনেডুলার শ্যাডোয়িংও পেলেও পেতে পারেন। এখন আমরা আসব ট্রিটমেন্টে। তার ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হবে ট্রাইমেথোপ্রিন সালফামেথোক্সাজোল, আর সেকেন্ড লাইন হবে, এটা যদি আমার কাজ না করে বা সামহাও কন্ট্রাইন্ডিকেটেড, তাহলে কিন্তু আমি আইভি ইনহেলড পেন্টামিডিন দিব, সরি নট আইভি, ইনহেলড পেন্টামিডিন। আমরা একটু দেখবো। Silver stain gives black appearance of the fungi, which is true, may be asymptomatic, এটাও true, mostly occurs in immunocompetent, এটা false, immunocompromised. Exercise induced desaturation is present, এটা true. Inhaled pentamidine is the second line drug, এটাও true. এই যে সিলভার স্টেইন করলাম, এই যে ব্ল্যাক কলোনি দিচ্ছে ফাঙ্গাইগুলো। হ্যাঁ, সিস্ট ইন ব্রঙ্কোঅ্যালভিওলার ল্যাভেজ ফ্লুইড সেল পিলেট। হ্যাঁ, গ্রোকট গমরি মেথেনামিন সিলভার স্টেইন, গ্রোকট, ঠিক আছে। এটা আমরা আরও কিছু জায়গাতেও সিলভার স্টেইনটা করি। ল্যাব ডায়াগনোসিস, এটা আপনারা জানেন মোস্টলি, যে হানিকম্ব অ্যাপিয়ারেন্স হবে সিস্টের। হ্যাঁ, এই যে এখানে আছে রিসপেক্টর, এইচআইভি, সলিড অর্গান ইনফ্লামেটরি অটোইমিউন ডিজিজ, ব্লাড ক্যান্সার। তারপর হচ্ছে এই যে এখানেও তার এইচআরসিটিটা একটু দেখেন, গ্রাউন্ড গ্লাস ওপাসিটি। এখন আমরা যাব এসবিএতে, আমাদের এমসিকিউ পার্টটুকু শেষ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা এখন এসবিএতে যাব। এসবিএ হচ্ছে আমাদের রেসিডেন্সির ওয়ান অফ দ্য নিউয়েস্ট এডিশন, এবং এসবিএ যে পারবে খুব ভালো অ্যানালাইজ করতে পারবে, যে 1 মিনিটের মধ্যে তার ব্রেনে হিট করবে যে এটা আনসার, সে কিন্তু অনেক ক্ষেত্রে অনেকের চেয়ে একটা স্টেপ সামনে থাকবে। আমরা একটু এসবিএ দেখব। A 40-year-old man presented to you with hemoptysis, weight loss, clubbing. You diagnosed the patient of small cell lung cancer and advised for appropriate regimen. আপনি তার small cell lung cancer ধরে ফেলছেন। After 1 month, he presented with sudden right-sided weakness. What is the best treatment for this patient regarding diagnosis? খেয়াল করেন, এটার আনসার কিন্তু আমরা একটু আগেই অন্য একটা এমসিকিউতে ডিসকাস করছি, যে সবচেয়ে বেশি লাং ক্যান্সার মেটাস্টেসিস হয় কোথায়? লিভার, তারপর হচ্ছে বোন, তারপর হচ্ছে ব্রেন এবং অ্যাড্রেনাল গ্ল্যান্ড। তাহলে লাং ক্যান্সারের রোগী, আপনি তাকে ট্রিটমেন্টও শুরু করাই দিলেন, কিন্তু হুট করে সে রাইট সাইডেড উইকনেস নিয়ে আপনার কাছে আসলো, তার মানে বুঝতে হবে যে তার ব্রেইনে মেটাস্টেসিস হয়েছে, ও যেটা প্যারালাইসিস হিসেবে ম্যানিফেস্টেশন করছে। যে কোনো ডিজিজে ব্রেইনে যদি মেটাস্টেসিস হয়, ব্রেইনে তার মানে কি তার প্রেশার বেড়ে গেছে, আমরা প্রেশার কমাতে কি দিব? ডেক্সামেথাসোন, আইভি ডেক্সামেথাসোন। ওকে, তাহলে তার ইমিডিয়েটলি কি করতে হবে? ডেক্সামেথাসোন স্টার্ট করতে হবে। A 70-year-old male came to you with the complaints of progressive breathlessness, dry cough, clubbing.
You try to auscultate the chest and hear bilateral fine inspiratory crackles at the end of respiration. What is the best investigation regarding the diagnosis? আচ্ছা, এখানে আমরা আগে দেখি যে ফিচারগুলা কি বলতেছে। রোগীর বয়স বেশি, তার প্রোগ্রেসিভ ব্রিথলেসনেস, মানে ব্রিথলেসনেস দিন দিন বাড়তেছে, তার ড্রাই কফ আগে থেকেই আছে, এর মধ্যে আবার ক্লাবিংও আছে। হ্যাঁ, আচ্ছা, ইউ ট্রাই টু অসকালটেট দ্য চেস্ট, এবং কি হচ্ছে বাইলেটারাল এন্ড ইন্সপাইরেটরি ক্র্যাকলস পাচ্ছি। এই সবগুলো মিলে একটা জিনিসই ইন্ডিকেট করে, সেটা হচ্ছে ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস। এবং এটা কনফিডেন্ট ডায়াগনোসিস যদি করতে চাই, কনফার্মেটরি, তাহলে একটা ইনভেস্টিগেশন করলে বেস্ট, সেটা হচ্ছে HRCT, হাই রেজলিউশন সিটি স্ক্যান। হানিকম্বিং ম্যানিফেস্টেশন পাবো। Scans of the chest of a patient with IPF, the main feature are peripheral, basal, coarse reticulation, honeycombing appearance. है আচ্ছা, এখানে আমরা ডেভিডসনের ইয়েটা একটু দেখব। ডেভিডসনে কি বলতেছে যে কি টাইপের ফিচার আমরা পেতে পারি কমনলি। এটা হচ্ছে ইউজুয়ালি ড্রাই পারসিস্টেন্ট কফ, স্লোলি প্রোগ্রেসিভ ব্রিথলেসনেস, মানে এটা কিন্তু রেট্রোগ্রেড না, ফরওয়ার্ড, মানে বাড়তেই থাকবে। তারপর হচ্ছে ক্র্যাকেলস, বাইলেটারাল ফাইন বেজাল ক্র্যাকেলস, ক্লাবিংও থাকবে। হ্যাঁ, তারপর হচ্ছে হাই রেজলিউশন যদি করি আমরা, কম্বিনেশন অফ গ্রাউন্ড গ্লাস চেঞ্জ, রেটিকুলোনোডিউলার শেডোয়িং, হানিকম্বিং পাবো। হ্যাঁ, এবং এটার পালমোনারি ফাংশন হচ্ছে টিপিক্যালি রেস্ট্রিকটিভ প্যাটার্ন। হ্যাঁ, অবস্ট্রাকটিভ না, রেস্ট্রিকটিভ প্যাটার্ন। আচ্ছা, an 18 years old boy presented to you with weight loss, copious amount of sputum and recurrent ear infection. You were, খেয়াল করেন, আমরা হচ্ছে 18 বছর বয়স, সে হচ্ছে প্রচুর মানে কাশি, তার মানে তার বারবার চেস্ট ইনফেকশন হচ্ছে, তার কানেও বারবার ইনফেকশন হচ্ছে। ইউ আর আনএবল টু অসকালটেট দ্য হার্ট সাউন্ড অন দ্য লেফট সাইড, তার মানে কি তার হার্টটা হচ্ছে ডান পাশে, ডেক্সট্রোকার্ডিয়া তার। আচ্ছা, হোয়াট ইজ দ্য প্যাটার্ন অফ ইনহেরিটেন্স রিগার্ডিং দ্য ডায়াগনোসিস। এখানে ফার্স্টে কোশ্চেনে কিন্তু দুইটা স্টেপ অ্যাকচুয়ালি। ফার্স্টলি কি করতে হবে, আপনাকে এই ফিচারটা দেখে ডায়াগনোসিস করতে হবে। এই ফিচার দেখে কি মনে হচ্ছে, এটা হচ্ছে কার্টাজেনাস সিনড্রোম। আমি বলছি যে এনি জেনেটিক ডিজিজ রিলেটেড টু রেসপিরেটরি সিস্টেম উইল বি মোর দেন 90% কেসেসে এটা অটোজোমাল রিসেসিভ। তো ওরা ইনহেরিটেন্স জানতে চাচ্ছে, এটা হবে অটোজোমাল রিসেসিভ কার্টাজেনাস সিনড্রোম। হ্যাঁ, এই যে দেখেন ইমোটাইল সিলিয়া ডিউ টু ডাইনিন আর্ম ডিফেক্ট, তার হচ্ছে অটোজোমাল রিসেসিভ, রিকারেন্ট সাইনোসাইটিস হবে, ক্রনিক ইয়ার ইনফেকশন, এবং তার কন্ডাক্টিভ টাইপ অফ হিয়ারিং লস হবে, তার সাইটাস ইনভার্সাস থাকবে, ইনক্রিজ মেল অ্যান্ড ফিমেল ইনফার্টিলিটি। হ্যাঁ, তারপর হচ্ছে এ 25 years old ম্যান প্রেজেন্টেড টু ইউ উইথ স্ট্যাব ইঞ্জুরি, তাকে স্ট্যাব ইঞ্জুরি করা হয়েছে, তার ছুরি মারা হয়েছে অ্যাকচুয়ালি। ইউ ফাউন্ড ট্যাকিকার্ডিয়া, চেস্ট পেইন, BP 90-60. On examination of the chest, you found that trachea is shifted to the opposite side. What is the best line of management regarding the diagnosis? এখানে বোঝাই যাচ্ছে যে স্ট্যাব ইঞ্জুরি করা হয়েছে। স্ট্যাব ইঞ্জুরি করলে তো তার যদি নিউমোথোরাক্স ডেভেলপ করে, যে কোনো টাইপের হোক, এটা টেনশন নিউমোথোরাক্স হোক, যেটাই হোক, বাট স্ট্যাব ইঞ্জুরি ওর পেনিট্রেটিং ইঞ্জুরি আমাদের মনে রাখতে হবে মোরল লেস, সেটা হচ্ছে টেনশন নিউমোথোরাক্সটাই বেশি হয়। ঠিক আছে, সেই টেনশন নিউমোথোরাক্সের 1 নাম্বার ট্রিটমেন্ট হচ্ছে তার ইন্টারকোস্টাল ড্রেনেজ দিতে হবে। এখন আপনি ওখানে ট্রায়াঙ্গেল অফ সেফটিতে আপনি ড্রেন করেন, আপনি নিডেল দেন, যেটাই করেন, বাট তাকে কি ইমিডিয়েট সার্জিক্যাল ইন্টারভেনশনে যেতে হবে, অবজারভেশন বা ইয়ে করা যাবে না। ইমিডিয়েট ইনসারশন অফ হোয়াইট বোর্ড নিডেল ইন দ্য সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস। ঠিক আছে, একটু দেখি নর্মালি তো এই যে প্লুরাল স্পেসটা দেখাচ্ছে, আমার যদি এই টেনশন নিউমোথোরাক্স হয় সেক্ষেত্রে কি হবে, আপনার বাতাস ঢুকতেছে, আপনি শ্বাস নিচ্ছেন, বাতাস ঢুকতেছে, কিন্তু শ্বাস ছাড়তে গেলে যে বাতাসটা ঢুকছে ওটা লাংস থেকে বের হবে না। দ্যাট মিনস হচ্ছে লাংসের যে ইনজুরিটা, ওখানে যে ভালভ যেটা থাকবে সেটা হচ্ছে ওয়ান ওয়ে, জাস্ট বাতাস ঢুকতে পারবে, বের হতে পারবে না, ওয়ান ওয়ে ভালভ। তাহলে কি হবে, আপনার লাংস এক্সপ্যান্ড হতে থাকবে, লাংসে চাপ দিবে বাতাসটা, এবং আপনার শ্বাসকষ্ট কি বাড়তে থাকবে। ঠিক আছে, আচ্ছা, এখানে হচ্ছে স্পন্টেনিয়াস এই নিউমোথোরাক্স, একটা হচ্ছে ট্রমাটিক, শর্টনেস অফ ব্রেথ থাকতে পারে, এবং এটা ট্রিটমেন্ট হচ্ছে ক্যান ডেভেলপ ইন্টু টেনশন নিউমোথোরাক্স, মোস্ট কমনলি সিন আফটার ট্রমাটিক চেস্ট ইঞ্জুরি, মানে স্ট্যাব ইঞ্জুরি, অর ইন দোজ ইউজিং মেকানিক্যাল ভেন্টিলেশন। ট্রিটমেন্ট হচ্ছে নিডেল ডিকম্প্রেশন। হ্যাঁ,
এই যে এখানে টেনশন নিউমোথোরাক্সের প্যাথোজেনেসিসটা খুব ভালোভাবে দেয়া আছে। আমরা একটু চেস্ট এক্সরেটা দেখি যে কন্ট্রাল্যাটারাল ট্রাকিয়া শিফট হয়ে গেছে, দেখেন ট্রাকিয়াটা কিন্তু এদিকে শিফট হয়ে যাচ্ছে। এত কিছু জানা আপনাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট না, বাট আমি চাই আপনার একটা চেস্ট এক্সরে দেখলে যে এটা টেনশন নিউমোথোরাক্স কিনা, নর্মাল নিউমোথোরাক্স কিনা, একটা প্লুরাল এফিউশন, একটা এমপাইমা, এটা আপনারা জানেন। আচ্ছা, এখানে দেখেন যে নিউমোথোরাক্সে আমি ওখানে কোশ্চেনে বলে দিছি যে যে সাইডে টেনশন নিউমোথোরাক্স হবে হিউজ প্রেশার, এই প্রেশারে কি হবে অপোজিটে ট্রাকিয়াটা চলে যাবে। এই যে দেখেন ট্রাকিয়া শিফটিং হয়ে গেছে, কন্ট্রালেটার কার্ডিয়াক সিলোট শিফট, কার্ডিয়াক সেটাটাও শিফটিং হয়ে গেছে, কন্ট্রালেটারাল মিডিয়াস্টিনাল শিফট, তার মানে কি ট্রাকিয়া মিডিয়াস্টিনাম দুইটাই ওদিকে চলে গেছে। অ্যাবসেন্স অফ লাং মার্কিং, লাংয়ের যে এই যে দেখেন ব্রঙ্কোভাস্কিউলার মার্কিং এখানে যে প্রমিনেন্ট, এখানে কিন্তু মার্কিংটা নাই, প্রমিনেন্ট নাই মানে কি নাই মার্কিং। তারপর হচ্ছে কোলাপসড লাং, ভিসেরাল প্লুরাল লাইনটা একটু দেখলে আপনারা দেখবেন। তারপর হচ্ছে রিপটা কি হচ্ছে স্প্লেইং হয়ে গেছে, এবং হেমি ডায়াফ্রাম, এত প্রেশার যে ডায়াফ্রামটা ডিপ্রেসড হয়ে গেছে। তাহলে আমার রেডিওলজিক্যাল ডায়াগনোসিস হচ্ছে টেনশন নিউমোথোরাক্স, এবং আমার ট্রিটমেন্ট হচ্ছে আর্জেন্ট আইটি টিউব ইনসারশন ইন সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস। হ্যাঁ, আর এগুলো হচ্ছে কনসিকোয়েন্স, মানে কি কি কনসিকোয়েন্স হতে পারে এটা। আচ্ছা, বাট এই রেডিওলজিক্যাল ফিচারটা খুব খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, পরে A 20 years old man came to you with daytime somnolence, দিনের বেলা শুধু ঝিমায় রোগী। হ্যাঁ, you notice that he wears a shirt having a collar size of 17.5 centimeter. এই কলার সাইজ মানে হচ্ছে পেশেন্টটা ওবেস, 16 বা 16.5 পর্যন্ত আমরা নর্মাল ধরি, এর উপরে গেলে ওবেস। এটা কিন্তু ক্লু, দেখেন আপনাকে ডিরেক্ট বলে নাই যে রোগী ওবেস কিনা, আপনাকে কলার সাইজ জানতে হবে এই ক্ষেত্রে। The patient belongs to obesity category 1 and he has a high blood pressure, তার প্রেশারও হাই। His partner complains that he keeps snoring while sleeping. তাহলে আমাদের আগে জানতে হবে ডায়াগনোসিস। এই যে এটাও একটা 2 স্টেপ কোশ্চেন, মানে হিডেন কোশ্চেন, যে হিডেনে আমার হচ্ছে আগে ডায়াগনোসিস পারতে হবে, সেকেন্ডলি হচ্ছে আমি তার ট্রিটমেন্টটা জানবো। এখানে ডায়াগনোসিস হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। হ্যাঁ, আর তার ইনভেস্টিগেশন যেটা, যদি ইনভেস্টিগেশন অফ চয়েস বলেন সেটা হবে পলিসোমনোগ্রাফি। ঠিক আছে, আচ্ছা, এই যে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াতে কি কি হতে পারে, স্লিপ তার ফ্র্যাগমেন্টেড হয়ে গেল, তারপর হচ্ছে ডে টাইমে যে পারফরমেন্সটা সেটা কমে যাবে, রিস্ক অফ মোটর ভেহিকেল অ্যাক্সিডেন্ট, তারপর হচ্ছে ইসকেমিক স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি, তার কিন্তু হাইপারটেনশন হবে, বাড়বে, ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়বে, পালমোনারিও হাইপারটেনশন হয়, দুইটাই হবে, কর পালমোনারিও হতে পারে। হ্যাঁ, a young male presented to you with recurrent chest infection. On examination, you found that the patient is malnourished and diabetic. His liver function test was also altered. What will be the confirmatory test regarding the diagnosis? বলতেছে তার লিভার ফাংশন টেস্টেও প্রবলেম, তারপর হচ্ছে পেশেন্ট malnourished and diabetic, তাহলে সেক্ষেত্রে একটাই ডায়াগনোসিস, সেটা হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস। আমি কিভাবে কনফার্ম করব, অবশ্যই আমি তার জেনেটিক টেস্টিং করব। আচ্ছা, a 50 years old man came to you with the complaints of increasing shortness of breath. On auscultation, you hear bilateral late inspiratory crackles. On chest X-ray, you found pleural plaque. What is the diagnosis? এটা কিন্তু ডায়াগনোসিস কি হবে, অকুপেশনাল লাং ডিজিজ, দ্যাট ইজ অ্যাসবেস্টোসিস। আমি একটু বলে নেই, সেটা হচ্ছে এখানে আমার ডায়াগনোসিস, মানে এখানে আমি পেয়েছি প্লুরাল প্ল্যাক, তার ডায়াগনোসিস অ্যাসবেস্টস এক্সপোজার। হ্যাঁ, তো অ্যাসবেস্টস এক্সপোজারের 3টা স্টেজ থাকে, একটা হচ্ছে যে বিনাইন সিম্পল প্লুরাল প্ল্যাক, এটা 10 বছরের এক্সপোজারের ভিতরে হয়ে যেতে পারে। আপনি একটা পেশেন্টের চেস্ট এক্সরে করে, যে পেশেন্ট হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার, রেলওয়ে লাইনেও কাজ করে, সে রিটায়ার্ড ছিল, আপনি পেলেন এটা প্লুরাল প্ল্যাক পাওয়া গেল, এখন আপনার দায়িত্ব কি? আপনার কোনোই দায়িত্ব নাই, ওনার হচ্ছে কোনো ফলো আপ লাগবে না, কিছু লাগবে না। এর পরবর্তীতে সে 8-10 বছর পরে আপনার কাছে আসতে পারে, আপনি জাস্ট দেখবেন যে তার মানে অ্যাসবেস্টসে তার প্রোগ্রেস করছে কিনা। বাট প্লুরাল প্ল্যাক ইজ এ টোটালি বিনাইন কন্ডিশন, এটাতে কিছু করতে হয় না। তারপর 10 থেকে 20 বছর এক্সপোজারের পরে আপনার কাছে যখন আসবে, তখন প্লুরাল প্ল্যাকের সাথে তার ড্রাই কফ থাকবে, প্রোগ্রেসিভ শর্টনেস অফ ব্রেথ থাকবে, সেক্ষেত্রে ডায়াগনোসিস হবে অ্যাসবেস্টোসিস, এবং ওই পেশেন্টের কিন্তু ফলো আপ লাগবে। একটা পেশেন্ট আসলো বয়স 60-এর উপরে,
তার হচ্ছে 20 থেকে 40 বছরের এক্সপোজার অ্যাসবেস্টসে, তার এখন এক পাশে আপনি প্লুরাল ইফিউশন পেলেন, আবার হিমোপটাইসিস আছে, গত 3 মাস ধরে তার ওয়েট লস আছে, তার ডায়াগনোসিস হবে কি মেজোথেলিওমা, এবং মেজোথেলিওমা খুবই ডেঞ্জারাস, হ্যাভিং আ ভেরি পুয়ার প্রগনোসিস, এবং ওর ডায়াগনোসিস কিভাবে করব আমরা প্লুরাল বায়োপসি করে। সামনেই কোশ্চেন আছে, একটু দেখি। এই যে হচ্ছে মেজোথেলিওমা, প্লুরাল লাইনিং বিকামস ইনফ্ল্যামড অ্যান্ড প্ল্যাক বিল্ডস আপ, রেস্ট্রিক্টেড ব্রিদিং, রেস্ট্রিক্টেড প্যাটার্ন হবে। হ্যাঁ, দ্য কন্ডিশন মে প্রোগ্রেস টু মেজোথেলিওমা, ক্যান্সার অফ দ্য প্লুরাল লাইনিং। ঠিক আছে। 70 years old retired builder of railway, is a railway carriage worker, presented to you with shortness of breath and weight loss. He was diagnosed with asbestosis 20 years ago. দেখেন আপনাকে প্রত্যেকটা লাইনে ক্লু দেওয়া হয়েছে, and didn't come for follow up. He now has developed clubbing and right-sided chest pain. What is your best investigation regarding the diagnosis? অবশ্যই হচ্ছে প্লুরাটা বায়োপসি করতে হবে, কারণ মেজোথেলিওমা itself is a disease of pleura. A 60 years old obese man came to Bangladesh from Australia after a long flight. তার মানে সে একে তো ওবেস, এর মধ্যে সে অনেকক্ষণ বসে ছিল। He collapsed on the airport. He is hypoxic tachycardic. তার হাইপোক্সিয়াও আছে, ট্যাকিকার্ডি আছে। চেস্ট এক্সরেতে শুধু এলিভেশন অফ ডায়াফ্রাম পেলেন, আর কিচ্ছু না। এক্ষেত্রে আপনার ডায়াগনোসিস হবে পালমোনারি এম্বোলিজম। মোস্ট প্রবাবলি তার ডিভিটি হয়েছে, ডিপ ভেন থ্রোম্বোসিস থেকে একটা থ্রোম্বাস তার লাঙে চলে আসছে। হ্যাঁ, পালমোনারি এম্বোলিজম। পালমোনারি এম্বোলিজমে আমরা কিছু জিনিস দেখব যে ফিচারটা কেমন হতে পারে, সেটা হচ্ছে সাডেন শার্প চেস্ট পেইন দ্যাট ওরসেন্স উইথ ব্রিদিং, শ্বাস নিলে খারাপ হবে আরও, সাডেন শর্টনেস অফ ব্রেথ, র্যাপিড হার্ট রেট, তারপর হচ্ছে র্যাপিড ব্রিদিং, সোয়েটিং, অ্যাংজাইটি, কাফিং আপ অফ ব্লাড, ফেন্টিং, হার্ট প্যালপিটেশনস, সাইন্স অফ শক। A 40 years old woman presented to you with the history of hemoptysis for 3 months. She has a history of pulmonary TB 6 months back. Her chest X-ray shows old TB cavity containing mass surrounded by crescent halo. What is the diagnosis? A crescent halo কথাটা যেখানেই বলবে সেখানে ডায়াগনোসিস হবে অ্যাসপারজিলোমা। ঠিক আছে। এই যে ডেমস ক্লিনিকো কার্ডিওলজিক্যাল সিরিজে, ক্লিনিকো রেডিওলজিক্যাল সিরিজ, সরি, এটা হচ্ছে অ্যাসপারজিলোমা, যে ফাঙ্গাল বল। এই যে এখানে এয়ার ক্রিসেন্ট শ্যাডো, এই যে এখানে এয়ার ক্রিসেন্ট শ্যাডো, এই যে ফাঙ্গাল বল, এখানে হচ্ছে বলের উপরে এয়ার ক্রিসেন্ট শ্যাডো আছে। আমরা একটু দেখি এটা অ্যাসপারজিলোমাটা কাদের হয়। occurs in up to 20% of residual pulmonary cavities, মানে তার এর আগে একটা টিবি হয়েছে, সেখান থেকে একটা ক্যাভিটি রয়ে গেছে সামহাও, কারণ সব জায়গাতেও হিল করা সম্ভব না, সেখানে হতে পারে। কাফ হবে, হিমোপটাইসিস হবে, হুইজিং থাকবে। মোস্ট কমন স্পিসিস হচ্ছে অ্যাসপারজিলাস ফিউমিগেটাস। মোস্ট সিগনিফিকেন্ট কমপ্লিকেশন ইজ লাইফ থ্রেটেনিং হিমোপটাইসিস। এই যে ক্রিসেন্ট, এয়ার ক্রিসেন্ট সাইন, এটার নাম হচ্ছে মনোড সাইন আমরা বলি। হ্যাঁ, এটা জাস্ট আপনাদের জানার জন্য। A 50 years old man who is a known case of asthma presented to you with foot drop. খেয়াল করেন তার অ্যাজমা আছে এবং তার একটা নিউরোলজিক্যাল ফিচার মানে ফুট ড্রপ। His Pianka test is positive. What is the treatment of choice regarding the diagnosis? আচ্ছা দেখেন, পিয়াঙ্কা পজিটিভ, তার একটা মনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স, তার মানে হচ্ছে একটা মনোনিউরোপ্যাথি, তারপর হচ্ছে তার অ্যাজমা আছে। পিয়াঙ্কাও পজিটিভ, তার একমাত্র ডায়াগনোসিস হচ্ছে চার্লস স্ট্রাউস সিনড্রোম, এবং চার্লস স্ট্রাউসে ফার্স্ট লাইন হচ্ছে স্টেরয়েড। আর অনেক ধরনের ট্রিটমেন্ট আছে, কিন্তু আমরা ফার্স্টে গ্লুকোকর্টিকয়েড দেবো, ইমিউনোসাপ্রেসেন্ট দিতে পারি, আইভি ইমিউনোগ্লোবুলিন দিতে পারি, নোভেল বায়োলজিক দিতে পারি। আর ওর একটা প্রবলেম হচ্ছে, ওকে যখন আপনি লিউকোট্রাইন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট দিবেন, দেখবেন যে তার পেশেন্ট আরও খারাপ হয়ে যাচ্ছে, এবং এটা ওয়ান অফ দ্য সাইন যে তার চার্লস স্ট্রাউস সিনড্রোম আছে। হ্যাঁ, A 57 years old gentleman presented with chronic recurrent cough, expiratory wheeze, and increased exertional breathlessness. He has never smoked and very limited exposure to passive smoking. He has no significant occupational exposure to pollutants or irritants. Spirometry demonstrates an obstructive picture with limited bronchodilator reversibility. He is suspecting of having alpha-1 antitrypsin deficiency. What is alpha-1 antitrypsin? দেখেন এখানে হচ্ছে alpha-1 antitrypsin deficiency জানতে চাচ্ছে। alpha-1 antitrypsin জিনিসটা আসলে কি,
এটা কিন্তু পুরা কোশ্চেন পড়ার দরকার নাই, পুরা দুনিয়া ঘুরে ফিরে জানতে চাইছে আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডিফিসিয়েন্সি মানে আলফা 1 জিনিসটা কি। ও হচ্ছে প্রোটিয়েজ ইনহিবিটর ফর নিউট্রোফিল ইলাস্টেস। হ্যাঁ, The parents of a 3-year-old boy with cystic fibrosis asked for advice. আবার আমরা cystic fibrosis এ গেলাম, that is সে autosomal recessive. They are considering having more children. Neither of the parents have cystic fibrosis. What is the chance that the child will be a carrier? Autosomal recessive disease এ আমরা কি জানি 50% পেশেন্ট হচ্ছে ক্যারিয়ার হবে, 25% নর্মাল, 25% এফেক্টেড। তাহলে তার ক্যারিয়ার হওয়ার চান্স হচ্ছে 50%, আনসার হবে এ। এরপরে a 46-year-old female with a history of rheumatoid arthritis is investigated due to progressive shortness of breath. She is currently treated with methotrexate and ibuprofen. The following results are obtained from spirometry. FEV1 by FVC 45%. That means কি 70% এর চেয়ে কি কম। আচ্ছা, what is the most likely cause of dyspnea? এখানে যেহেতু রিউমেটয়েড আর্থ্রাইটিস বলছে, তার আনসার হবে ব্রঙ্কিওলাইটিস অবলিটারেন্স। আমরা একটু দেখি, সেটা হচ্ছে ব্রঙ্কিওলাইটিস অবলিটারেন্সটা কি, এফেক্টস হচ্ছে প্রক্সিমাল মিড ব্রঙ্কিওল, পেরিব্রঙ্কিওল ফাইব্রোটিক প্রসেস। ঠিক আছে, এটা হচ্ছে কজিং অবস্ট্রাকশন অ্যান্ড ডিক্রিজ, টেলকো ডেলকো যেটা সেটা কমে যাবে, টিএলসিও ডিএলসিও সিন ইন রিউমেটয়েড আর্থ্রাইটিস। ঠিক আছে, এটা হচ্ছে রিউমেটয়েড আর্থ্রাইটিস রিলেটেড একটা লাং ডিজিজ। আচ্ছা, এরপরে 31 years old woman is referred to acute medical unit with a 4-day history of polyarthritis and a low-grade pyrexia. Examination reveals shin lesions which the patient states are painful. তার মানে কি এটা এরাইথেমা নোডোসাম। চেস্ট এক্সরে শোস বাল্কি মিডিয়াস্টেনাম, মানে কি তার বাইলেটারাল হাইলার লিম্ফেডেনোপ্যাথি আছে। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? ঠিক আছে, তার মানে হচ্ছে তার কি হবে, এই ডিজিজটা হচ্ছে লোভগ্রেন সিনড্রোম। এটা আমরা হচ্ছে সার্কোইডোসিসে আগে পড়েছি। আমরা একটু দেখব যে হাইলার লিম্ফেডেনোপ্যাথি, অ্যাকিউট পলিআর্থ্রাইটিস, এরাইথেমা নোডোসাম, এটা হচ্ছে লোভগ্রেন সিনড্রোম, পার্ট অফ সার্কোইডোসিস। আর সার্কোইডোসিসের ফিচার আমরা জানি, প্যারোটিড এনলার্জমেন্ট, ড্রাই কফ, নেজাল লুপাস পার্নিও, ক্রেনিয়ান নার্ভ প্যালসি, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, মানে যেখানে যেখানে গ্র্যানুলোমা ফর্ম করবে সেখানে হচ্ছে সার্কোইডোসিসের ফিচার থাকবে। আজকের জন্য সলভ ক্লাস এখানেই শেষ। পরবর্তীতে নেক্সট কোনো টপিক নিয়ে আমরা আবার এরকম একটু ডিসকাশন করব। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোয়ারি থাকে, or anything else, please knock me on WhatsApp or on the group or whatever you might like. Thank you so much.